বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে রাত 3:30টায় ল্যান্ড করলো ড্রিমলাইনার। 787 থেকে 800 ফর্মালিটি করতে করতে 4টা বেজে গেল। জার্নি হ্যাংওভার কাটানোর জন্য এক্সপ্রেস পান করার জন্য ফুড কর্নারের দিকে গেল। কফিটা হাতে নিয়ে ফিরে আসার সময় কারো সাথে ধাক্কা লেগে এক্সপ্রেসটা সিটকে ফ্লোরে পড়ল। ধাক্কাকৃত নারী চেঁচিয়ে উঠল। এরিস ফ্লোর থেকে চোখ উঠিয়ে উপরে তাকিয়ে দেখে একটা মেয়ের সাথে একজন মধ্যবয়স্ক পুরুষ। রাস্কেল, চোখে দেখতে পান না নাকি? চোখ কি পকেটে নিয়ে হাঁটেন? বলে চেঁচিয়ে উঠল অজ্ঞাত নারী। এরিস এগিয়ে গিয়ে পাশের লোকটার গালে সজোরে থাপ্পড় দিল। চর খেয়ে লোকটা ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, আমি কি করেছি ভাই? আমাকে মারলেন কেন? তুই এই অসভ্য মহিলার সাথে, তাই তার মারটা তুই ডিজার্ভ করিস। বলে চলে আসলো। কিছুক্ষণ চুপ থেকে সেই নারী আবার চিল্লাচিল্লি শুরু করলো। কিছু মানুষ দাঁড়িয়ে গেল, আবার কেউ হাঁটা শুরু করলো। একজন পেছন থেকে ডেকে উঠল, এরিস ভাই না? নিজের নাম কর্ণগোচর হতেই পা যুগল থামিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। একটা হ্যাংলা পাতলা ছেলে এগিয়ে আসলেন তার দিকে। কোথাও দেখেছে মনে হচ্ছে, আবার অচেনা লাগছে। চিনতে পারছেন না নিশ্চয়ই? চেনা চেনা লাগছে। নাদিম, এডিতার ফ্রেন্ড। একবার কলেজ রোডে আর একবার আপনাদের বাসায় দেখা হয়েছিল। ও মাই গুডনেস, তোমার তো চমৎকার চেঞ্জ হয়েছে। ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ, এই তো চলছে আর কি। আপনি কি আসলেন নাকি যাচ্ছেন? আসলাম। তুমি? আমি ব্যাক করছি, মাসখানেক ছিলাম। শেরপুর ভালো লাগে না, শুভেচ্ছা থেকেও নেই। আর এদিতা তো। এরিসের চেহারায় মনে হলো কালো মেঘ জমলো, তবুও যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, কফি খাওয়াই চলো। না ভাইয়া, আছে না। তোমরা তো স্কুল কলেজে একসাথে পড়েছো। এখন কোনো প্লেস আছে যেটা কখনো স্বর্ণ উল্লেখ করেছে যেখানে সে যেতে চেয়েছিল? শুভেচ্ছা তো জানে না, তুমি কি জানো? না ভাইয়া, এদিতাকে বোঝা যায় না। প্রচণ্ড রাগ অভিমান নিয়ে সে হাসি মুখে কথা বলতে পারে। শি ইজ টু টাফ টু রেডি। ওর জায়গায় শুভেচ্ছা হলে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারতাম কোথায় যেতে পারে। হয়তো পার্কে, না হয় গলির চিপায়, বা আর অত্যাধিক কষ্ট পেলে বান্দরবনের সেই আশ্রমে যেখানে ওর বিয়ে ঠিক হলে যেতে চেয়েছিল। কিন্তু এরিতা কমপ্লিট আনপ্রেডিক্টেবল। অনেক পাষাণ তোমাদের বন্ধু। আমার কথা না হয় বাদ, নিজের বাবা মার কথাও সে ভাবেনি। দীর্ঘশ্বাস ফেলল এরিস। আবারও কিছুক্ষণ কথা বলার পর দুজনই দুই গন্তব্যের দিকে রওনা হলো। এরিস সকাল 10টায় পৌঁছালো শেরপুর। বাসায় না গিয়ে প্রথমেই থানায় গেল। এসিপি এগিয়ে এসে ফোনে কিছু ফটো দেখালো। এরিস খুবই আগ্রহ নিয়ে ফোনটা হাতে নিলেও প্রদীপ নেভার মতো ধপ করে নিভে গেল যেন। এইবারও মিলল না, তবু সেই আশা শেষ হবার নয়। বের হয়ে চলে আসলো তালুকদার ভিলায়। তবে ভেতরে না গিয়ে সোজা গ্যারেজের এক পাশে গোপন দরজা খুলে প্রবেশ করলো ঘুটঘুটে আধারে নির্লজ্জিত একটা স্যাঁতস্যাঁতে দুর্গন্ধযুক্ত একটা কক্ষে। ফোনের ফ্ল্যাশ লাইট অন করার সাথে সাথেই খ্যাক খ্যাক হাসির শব্দ শুনে এরিসের মেজাজ সপ্তম আসমানে উঠে গেল যেন। দ্রুত পায়ে গিয়ে পা দিয়ে ইচ্ছা মতো প্রহার করতে লাগলো। হাঁসের চমৎকার কিছু বৈশিষ্ট্য আছে। খাবারের সাথে পানি মিশিয়ে দিলে খাবারটুকু খেয়ে শুধু পানি ফেলে রাখে। আবার কাদাযুক্ত পুকুরে সাঁতার কাটার সময় ডুব দিয়ে কাদার মাঝে খাবার খুঁজে খেয়ে থাকে। কখনোই কাদামাটি খায় না। মানুষও যদি এই ক্ষুদ্র জীবনের মতো দুঃখে ভরা জীবন থেকে শুধু সুখটাই বাছাই করে নিতে পারত, তবে জীবন কতই না সহজ সুন্দর হতো। কিন্তু যার শিক্ষা হয় না তাকে শিখাবে কে? অবজারভেন্ট মানুষকে তো ধরে বেঁধে শিখাতে হয় না, কিন্তু পরিবেশ পরিস্থিতিতে পড়ে বুঝদারও অবুঝ হয়ে যায়। এক পাত্রে দুঃখ সুখ গুলিয়ে ফেলে। জীবনকে তখন নরক সমতুল্য মনে হয়। বিপদের সময় দুটা রাস্তা খুলে যায়, এক ধর্মকর্মের দিকে, দুই নষ্টের দিকে। এরিস দ্বিতীয় রাস্তায় চলে গেছে। তাকে ফেরানোর সাধ্য আপাতত কারণেই। পানির চেয়ে হারাম পানি বেশি পান করে। ইংল্যান্ডে সমস্যা হয় না,
কিন্তু শেরপুরে এলে বানুর হাজব্যান্ডকে দিয়ে বন্ধু শিহাবের কাছ থেকে আনায়। সদ্য গোসল শেষে স্নিগ্ধ কোমল রুমে এরিতা যখন বারান্দায় ভেজা কাপড় মেলে দিয়ে আসলো, এরিস ঘুমু ঘুমু চোখে সেদিকে মুগ্ধ চোখে চেয়ে রুমে এসে দাঁড়ানোর সাথে সাথেই এরিস কেঁকিয়ে উঠল। এরিতা দ্রুত পায়ে কাছে গিয়ে এরিসের উপর ঝুঁকে দেখার চেষ্টা করলো কি হয়েছে। সেদিন দাদির খাটের ভাঙা অংশ দিয়ে যে ব্যথা পেয়েছে সেই জায়গায় হাত দিয়ে রেখেছে আর একটু ঝুঁকে জিজ্ঞেস করলো, বেশি ব্যথা? কোনো উত্তর আসলো না, তবে ফট করেই সোজা হয়ে দু হাত দিয়ে কোমর পেঁচিয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল। এরিতার বুঝ হয়ে গেছে এটা একটা ফাঁদ ছিল। আর কিছু বলার আগেই অধর দখল হয়ে গেল। শুধু শব্দ ভেসে আসছে। কিছুক্ষণ পর ছাড়া পেয়ে এরিতা ব্লা করা শুরু করলো। বিছানা থেকে উঠে বলে, কি নোংরা! ফার্দার বাসি মুখে আমারে আর ছুবে না, ফেরেজ বজ লোক কোথাকার। ব্রেকফাস্ট করার আগে বউ ফাস্ট করতে হয়, আর আয় সেটা করি। বলে দু হাত মেলে কাছে ডাকলো। চাহিদা ছাড়া ভালোবেসে দেখো, তখন আর ডাকতে হবে না। বলে হঠাৎ কোমল মুখটা নীল হয়ে তারপর বাতাসে মিলিয়ে গেল এরিতা। চারপাশে ঝলমলে আলো নিডরুন অন্ধকারে ঢেকে গেল। এফাস এসে সেই অন্ধকারে দাঁড়িয়ে করুণ সুরে কান্না শুরু করলো। বিশ্রী একটা খ্যাক খ্যাক হাসির শব্দ ভেসে এলো। এরিসের কথাও আলো না দেখে চারপাশ হাতড়ানো শুরু করলো। শ্বাস আটকে যাচ্ছে ক্রমান্বয়ে। অন্ধকার আরো গাঢ় হচ্ছে, হাসির শব্দ বাড়ছে। দমটা আর নেওয়া যাচ্ছে না যখন স্বর্ণ বলে চিৎকার দিয়ে উঠে বসলো এরিস। বিছানা থেকে উঠে কাবার থেকে একটা পুরো বোতল বের করে তার ভেতরে থাকা তরল গলায় চালালো। কয়েক ঢোক গেলায় মস্তিষ্ক সচল হলো যেন। মাথা ঝিমঝিম করে চারপাশ দুলতে লাগলো। অনেকগুলো তারা ঝলমলে করে চোখের সামনে নেমে এলো। শান্তি শান্তি বলে সেই স্থানে ফ্লোরে শুয়ে পড়ে বিড়বিড় করলো, স্যার আপনি তো জান্নাতের পাখি হয়ে গেছেন, তাহলে এই পাপির কাছে দেখা দেন কেন? সেখানেই ভালো থাকুন, আমি এই নরকেই চলি। সকাল সকাল অনবরত কলিং বেলের শব্দে বানু গজগজ করতে করতে দরজায় গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কোন গোলামের পুত্রে? এই গালি সে এরিতার কাছ থেকে শিখেছে। নিজের স্বামীর তুই গোলামের পুত কোষ বানো? মারুফকে দেখে জিব্বায় কামড় দিল বানু। এই সময় পাড়ার কিছু পলাপান অযথা কলিং বেল বাজিয়ে দৌড়ে পালায়। আজও ভেবেছে তাই। এত সকালে মারুফ কখনোই ঘুম থেকে ওঠে না, একমাত্র এরিস আর এজাজ না এলে। দোকানে যায় 10টার পর। গোলামের না, গোলাপের পুত কইছি। তুমি যে বাইরে গেছো আমি জানি না। ভাইয়া আইছে নাকি? হ, বড় ভাই আইছে কাল দিনে, তবে বাসা আইসে নাই। হের বন্ধুর হোটেলে উঠছে, এরপর আইব এখানে। ভালো মন্দ আর রান্দিস আইস। বলে হাতের বাজারের ব্যাগ রান্নাঘরে রাখতে গেল। বানু দীর্ঘশ্বাস ফেলল। বাড়ি ভর্তি মানুষ, তবুও কেমন খা খা করে। এই জন্য এরিস শেরপুর এলেও এ বাড়িতে খুব একটা রাত্রি যাপন করে না। দিনে এসে সবাইকে দেখে যায়। ঘন্টার পর ঘন্টা মোষ হাফেজা বেগম তাকে ধরে বসে বসে অকুল হয়ে কান্না করেন। আয়শা সপ্তাহ খানেক থেকে স্বাভাবিক আচরণ করছে। ডাক্তার বলেছে ওনার মস্তিষ্ক নাকি খারাপ স্মৃতিগুলো মাঝে মধ্যে ডিলেট করে দেয়, আর তখন তিনি ভালো থাকেন। রিস এলো দুপুরের আগে। রিস এসেছে শুনে রদিশি আর শুভেচ্ছাও এলো তালুকদার ভিলায়। রূপ্য এখন 4 বছরের পাকনি বুড়ি, মুখ দিয়ে খই ফুটে সারাক্ষণ। তারা এলে বানুর একটু ভালো লাগে। নিত্য বাড়িটা যেন অল্প একটু প্রাণ ফিরে পায়। তবে কোনো এক কারণে এরিস রূপ্যকে এড়িয়ে চলে। এরিস এসেই আয়শার সাথে কথা বলে হাফেজা বেগমের রুমে ছিল অনেকক্ষণ। তারপর লাঞ্চ করে সোফায় গা এলিয়ে দিয়েছে। মোটামুটি 24 ঘন্টা পর খাওয়ার কারণে শরীরে অলসতা জেকে বসেছে যেন। কেবলই চোখ বন্ধ করেছে তখনই শুনতে পেল, লিজ ভাইয়া চকলেট এনে তো। এরিস একবার তাকিয়ে আবার চোখ বন্ধ করে মাথা দুলিয়ে নাড়িয়ে না বুঝালো, বেবিদের জন্য চকলেট আনতে হয়, তুমি জানো না?
তুমি কি ব্যাড বয় লিড ভাইয়া? এরিসে মাথা উপর নিচ করলো। কেন ব্যাড বয়? মামির কথা শোনো না, লুকিয়ে চকলেট খাও। সবাইকে কষ্ট দেই তাই? চকলেট আনো, তাহলে গুড হয়ে থাকবা। আমি সবাইকে বলবো তুমি দুধ বয়, ওকে? তখন রোদেশি এসে রূপ্যকে থামিয়ে দিয়ে বলে, ভাইয়াকে ডিস্টার্ব করো না, উনি জার্নি করেছেন তাই টায়ার্ড। শুভেচ্ছা এলো পিছু পিছু, তবে এজাজের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে। এরিস ততক্ষণে সজা হয়ে বসে ফ্লোরে খেলারত রূপ্যকে দেখছিল। ফুটফুটে বাচ্চা, ছোট ছোট চুলে কতগুলো রঙিন ক্লিপ লাগানো, মনোযোগ দিয়ে একটা টেডি দিয়ে খেলছে আর নিজে নিজে কথা বলছে। হঠাৎ এরিসের মনে হলো এই 4 বছর এরিতার সাথে সংসার হলে তাদেরও কি একটা সন্তান থাকতো, ছোট ছোট হাত পা যা সারা দিন ছোটাছুটি করতো তাদের চারপাশে। নিজের ঐরসজাতক সন্তান, নিজের অংশ। মনে হতেই বুকটা হুহু করে উঠল। পরক্ষণেই দেখলো রূপের টেডিটাকে ছুঁড়ে ফেলে অন্যদিকে চলে গেল। এই যেন এরিসকে সৃষ্টিকর্তার ইশারা করলো। বাচ্চারা নতুন জিনিস পেলে কিছুক্ষণ কদর করে, তারপর হেলায় ফেলে রাখে। তুই নিজেও একটা বাচ্চা সুলভ আচরণ করেছিস এরিস। ধিক, শতাধিক, হাজার হাজার ধিক। তাই সুন্দর পরিবার তোর জন্য অলিক সম। শুভেচ্ছার ডাকে বাস্তবে ফিরল এরিস। নাদিমের সাথে দেখা হয়েছিল আপনার ভাইয়া? এরিসে মাথা দিয়ে হ্যাঁ বুঝালো। অথচ আমার সাথে দেখা করেনি, কেউই আমাকে পাত্তাই দেয় না। মন চাই মাঝে মধ্যে বান্দরবন আশ্রমে চলে যাই বলে উঠে গেল শুভেচ্ছা। চট করে সচল হয়ে উঠল এরিসের মস্তিষ্ক। শুভেচ্ছার কাছে আশ্রমের ঠিকানা জেনে সেই অবস্থাতেই ছুটে বের হয়ে গেল বাড়ি থেকে। এরিসের এমন আচরণ দেখে শুভেচ্ছার সাথে সাথে এজাজকে কল দিল। ময়লার ভারে বোঝা যাচ্ছে না কাপড়ের আসল রংটা কি। সেই ময়লা ছেঁড়া কাপড়ে আবৃত নোংরা জট পাকানো দাড়ি চুলে দাঁড়িয়ে যে কেউ দেখলে বুঝবে রাস্তার পাগল। কে বলবে এই লোক এক সময় দুর্দান্ত গভর্নমেন্ট এজেন্ট ছিল। সোহেল আহমেদ সেদিন নাটকীয় সংকেতের চিত্রকর, যার তাণ্ডবে এলোমেলো হয়ে গেছে এরিসের জীবন। প্রফেশনাল আক্রোশে যে ব্যক্তিগতভাবে নিতে চেয়েছে এবং নিয়েছেও। বানু একদিন পর পর খাবার দেয়, সেটাও একটা শুকনো রুটি, সপ্তাহে একদিন ভাত ডাল। আজ 4 বছর থেকে বন্দি এই ছোট খুপড়িতে। এরিস সেই ঘরে ঢুকে সোহেলকে বলে, তোর আয়ু মনে হয় শেষ হয়ে আসছে। স্বর্ণকে পেয়েই যাব এইবার। তোর দোয়াটাও কবুল হবে। সহজ মৃত্যু দিব তোকে। রাতে রওনা হবে এরিস বান্দরবনের উদ্দেশ্যে। শিহাব যাবে সাথে, তাই এরিসকে শিহাব নিজের বাসায় যেতে বলেছে। ডিনার করে একসাথে বের হবে। এজাজ শিহাবকে ফোন দিয়ে আগেই সব ব্যবস্থা করে রেখেছে। দরজা খুলে দিল অনুষী। সিমসাম সেই অনুষী এখন গোলুমুলু মহিলায় পরিণত হয়েছে। এরিসকে দেখে ভেতর থেকে খুশি না হলেও ভদ্রতার খাতিরে অল্প হেসে ভেতরে আসতে বলল। সোফায় বসে এরিস হ্যান্ডফোন বের করে তাতে কিছু চেক করতে করতে বলল, জোরপূর্বক খুশি হতে হবে না ভাবি। আপনি যে আমাকে পছন্দ করেন না সেটা আমি জানি। শিহাবকে বের হতে বলুন, বের হব। অনুষী আর কিছু না বলে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর শিহাব অনুষীর 3 বছর বয়সী টুইন মেয়েরা বের হয়ে ছুটাছুটি করছে। এরিসের আজকাল বাচ্চা কাচ্চা দেখলেই ভ্রু কুঁচকে যায়, প্রচণ্ড বিরক্ত হয়। অবশ্য শুধু বাচ্চা না, দুনিয়ার সব কিছু এখন তার কাছে বিরক্তকর। একবার ভাবলো ধমক দিবে, পরক্ষণেই মত চেঞ্জ করলো। বন্ধুর বাসায় এসে তার বাচ্চাদের বকাঝোকা করা নিশ্চয়ই শোভনীয় নয়। ঘাড় কাত করে আর চোখে একবার দেখলো মেয়ে দুটোকে। শিহাবের চেহারা পেয়েছে, তবে অনুষীর সাথেও মিল কিছুটা। আচ্ছা, তার আর এরিতার যদি বেবি হতো কেমন দেখতে হবে? কার মতো বেশি হবে? স্বর্ণের মতো চোখ পেত কি? এটা দাও আন্টেল, এটা দাও। বাচ্চা বাচ্চা ডাকে ধ্যান ভাঙলো এরিসের। আজকাল কোন দুনিয়ায় সে হঠাৎ হঠাৎ চলে যায় আপন মনে হাসলো। একটা মেয়ে এরিসের ফোনে ইশারা করে সেটা চাচ্ছে। শিহাব এসে তাদেরকে অন্যদিকে খেলতে পাঠিয়ে দিল। চল ডিনার করব। শিহাব শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, ডিনারের জন্য একটা বোতল হলেই চলবে।
মরবি শালা এইভাবে ড্রিঙ্কস করলে। বেঁচেই বা আছি কোথায়? তোর বাড়িতে আর আসতে বলবি না। খাওয়া তো দূরের কথা, তুই ঝটপট খেয়ে নে, বের হবো। আই ক্যান্ট ওয়েট অ্যানিমোর। ঠিক আছে চল, বাইরে ডিনার করবো আজ। বলে মেয়েদের আদর দিয়ে বের হয়ে গেল ওরা। অনুষীকে সাইড হাগ করে মাথায় হাত বুলিয়ে বের হয়ে গেল। ঠিক এই জায়গায় এসে এরিসের মনে একটা শীতল হাওয়া বয়ে গেল। হ্যাপি ফ্যামিলি ম্যান তার বন্ধু, ভাবতেও ভালো লাগলো। ড্রাইভ করতে করতে শিহাব বলতে লাগলো, জীবনের মিনিং এক এক জনের কাছে এক এক রকম। তুই তোর বউকে খুঁজতে 1,47,000 বর্গ কিলোমিটার ঘুরে ফেলেছিস, আর আমি ঘরেও খুঁজি না। মানে নাই। অত্যন্ত নিপুণা সংসারী মেয়ে অনুষী, কিন্তু ইন বেড শি ইজ এ ফ্রেশড উইম্যান। আই এম নট হ্যাপি উইথ হার। বাচ্চা জন্ম দেওয়ার আগে থেকে মনে হয়েছে না পরে? এরিস বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো। হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল ব্যাপারের দর্পণের প্রতিবিম্বর সাথেও বলা অত্যন্ত ব্যক্তিত্বহীনের পরিচয়। সব সময় তোদের না লাভ ম্যারেজ, সো ইউ বোথ ক্যান এনজয় দিস। এখানে সেই বাধা। এর সিম্পল ব্যাপারটা আমি যদি বলি তাহলে কি হবে জানিস? এরিস তাকালো শিহাবের দিকে। আমাদের সংসার টিকবে না। মেয়েরা ঠিক এতটাই সেন্সিটিভ, তারা সবকিছুর ঊর্ধ্বে অনুভূতিটাকে রাখে। দেখবি চেনা নাই জানা নাই অপরিচিত কোন প্রতিবেশীরা কেউ মারা গেলে সে গিয়ে একেবারে কেঁদে দিয়ে আসবে। তোর হঠাৎ এসব কথা আমাকে বলার মানে কি? এটাই মানে, বাইরে থেকে দেখে যাকে আনহ্যাপি ফ্যামিলি ম্যান মনে হয়, ভেতরে সে সেটা হয়তো না। চড়াক করে সজা হয়ে বসলো এরিস। তার বন্ধু কি মনের কথা বুঝে ফেলছে নাকি এটা বুঝতে চেয়েছে পৃথিবীর কোনো মানুষই পরিপূর্ণ না, পৃথিবীর সবার মাঝেই একটা খালি জায়গা রাখতে পছন্দ করে। এরিস যে তার ফ্যামিলির এই দুর্দশার জন্য নিজেকে দায়ী করে, সেটা কি কোনো না কোনোভাবে হতই। তাহলে কি যা ঘটেছে তা ঘটতে দেওয়াই জীবন? সব কিছু মেনে নিয়ে স্রোতের দিকে গা ভাসিয়ে চলাই কি জীবন, নাকি খরস্রোতের নদীর তলানিতে পাথর হয়ে অনড় হয়ে বসে থাকা জীবন? জীবনের সংজ্ঞা এক বাক্যে শেষ করা যাবে না, কিংবা এক বাক্যে হওয়া উচিত না। এরিসের জীবনের মানে এমন গোলমেলে হয়েছে যেটা নিয়তির লেখা। একবার পেয়ে যাক স্বর্ণকে, আর পিছু তাকাবে না। চোখ বন্ধ করলো এরিস। নতুন সকালের অপেক্ষায় সে। এরিসের রুম পরিষ্কার করতে গিয়ে মারুফ কিছু খালি বোতল পেল। বোতলের তলায় অল্প একটু করে তরল আছে। সেই জিনিসের টেস্ট কেমন জানার আগ্রহ থেকে সামনে পেছনে না ভেবে বোতল খুলে ঢক ঢক করে প্রায় প্রতিটা বোতলের স্বাদ নিল। সবগুলোই জঘন্য স্বাদ, গন্ধে পেটের নাড়িভুড়ি উল্টে দেওয়ার মতো। কিন্তু প্রতি বোতল মিলিয়ে একদম কোনো পানি মিশানো ছাড়া খাওয়ায় তার নেশা চড়ে গেল। দু হাত দিয়ে মাথা চেপে ধরে হাঁটুতে কোনোই ঠেকিয়ে বসে রইল ফ্লোরে। এদিকে বানু তাকে খুঁজতে খুঁজতে অবশেষে পেল এরিসের রুমে। কাছে গিয়ে নাক চেপে ধরল। মারুফ একবার মাথা উঠিয়ে বানুকে দেখে কান্না শুরু করলো। বানু এগিয়ে যাওয়ার সাথে সাথে তার পা জড়িয়ে ধরল। আম্মা আম্মা আমারে মাফ করে দাও গো আম্মা, আমি আর বিয়া করতাম না। বানু অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে পা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মারুফ আম্মা আম্মা করেই চলছে। হঠাৎ সজা হয়ে দাঁড়িয়ে বলে, মিনা, আমি তোমার 3টা ইচ্ছে পূরণ করব। আমি হইলাম প্রদীপের জিন, তুমি কি লাইকা হইবা চাও? না, তুমি প্রধানমন্ত্রী হইবা। তারপর সারা গুয়ারে বাচ্চা মদিদারে দোকান ফুমাইয়া উড়াই দেব। আমার বেতন কাটে শালা, খাইচ্ছরের ঘরের খাইচ্চার, হেরা মারু। বানু গিয়ে মুখ চেপে ধরলো। জামাই হয়ে ঠকে গেছে, না হলে বানুরও মুখ কম খারাপ না। পুরো বাংলা গালি তার ডিকশনারিতে মজবুত আছে, খালি পাপের ভয় পায়। ওই চুপ করবা? এইসব গোবর কে খাইতে বলছে? ভাত খায় না চা খায়, হুন্ডা দিয়া হাঁকবার যায়। বলে হাত ধরে টেনে ঘরের দিকে হাঁটা দিল, আর বারবার সাবধান করে দিল রায়হান আছে বাসায়। এসব মাতলামি করলে বাড়িতে আর জায়গা হবে না। বান্দরবনের পাহাড়ি সৌন্দর্যের বর্ণনা মুখে কিংবা লিখে প্রকাশ করার মতো না। প্রকৃতির শিলা স্তরের উঁচু নিচু এই ভূমির মনোরম দৃশ্য বজ্র কঠিন হৃদয়কেও শীতলতা এনে দিবে। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা রাস্তায় যেন বিশাল সর্পিন পথ,
কর্কট ক্রান্তি ও বিশ্বপ্রেখার মধ্যবিত্ত অঞ্চল হওয়ায় এখানকার জলবায়ু নাতিশীত। ভোরবেলার কারণে বাতাসের ঠান্ডা ঝাপটা কাঁপন ধরিয়ে দিচ্ছে এরিসকে। তবুও উইন্ডো খোলাই রেখে সেটা উপভোগ করছে এরিস। বুকের মাঝে ছোট্ট একটা আশার প্রদীপ টিপ টিপ করে জ্বলছে যেন। আরও কিছুক্ষণের অপেক্ষা মাত্র। শিহাব বারবার প্রকৃতি উপভোগ করতে গাড়ি থামালেও এরিস তাড়া দেয়। তার যে তর সইছে না। খারাপ মন যখন বলে, যদি এখানেও না পাস তবে আর কোথায় খুঁজবি? এরিস শোনে না সেই মনের কথা। আরও 40 মিনিট ড্রাইভের পর তারা সেই আশ্রমের পাহাড়ের নিচে। এখান থেকে পায়ে হাঁটা রাস্তা। একজন পাহাড়ির সাহায্য নিয়ে আশ্রমের দিকে ওঠা শুরু করলো তারা। কিন্তু বিধিবাত আশ্রমে কোনো পুরুষ প্রবেশ নিষেধ। তাই বলল কর্তৃপক্ষের কাউকে ডেকে আনতে। বেশ কিছুক্ষণ পর একজন বৃদ্ধা এলেন। উনি দেশীয় কেউ নন বোঝা যাচ্ছে। এরিস এগিয়ে গিয়ে কৌশল বিনিময় করে এরিতার কথা জিজ্ঞাসা করলো। বৃদ্ধা জানালো, আশ্রমে আশ্রয়কৃত কারো ইনফরমেশন আমরা বহিরাগতদের দেই না। কিন্তু এরিসের আকুতি মিনতি শোনার পর বলল, উনি 2 বছর থেকে এখানে দেখাশোনা করছে, তাই 4 বছর আগের কথা জানে না। এরিস নথিপত্রের কথা জিজ্ঞাসা করাই বেশ চটে গেলেন বৃদ্ধা। নথিপত্র ঘটার শক্তি বা ইচ্ছা ওনার নেই বললেই চলে গেলেন ভেতরে। আশ্রমের গার্ড এসে ওদের এক প্রকার তাড়িয়ে দিলেন। এরিস চোয়াল শক্ত করে আপাতত সরে আসলো সেখান থেকে। সারাদিন বান্দরবনের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আবার এলো সেই আশ্রমে। এবার গার্ডকে ইশারায় ডেকে সাইডে আনলো। নানানভাবে কনভিন্স করার চেষ্টা করলো, কিন্তু বান্দা তার জায়গায় অনড়। শেষমেশ এরিস তার ধৈর্য হারালো। কোমরে গুজে রাখা পিস্তলটা বের করে সোজা গার্ডের কপালে তাক করে বলল, এরিস তালুকদার তার কাজের জন্য ঘুষ আর ঘুষি দুইটাই দিতে পারে। দেখবি কুত্তার মতো মেরে ফেলে রেখে যাব, তোর টিকিটাও কেউ খুঁজে পাবে না। যা যা জিজ্ঞেস করব সব ঠিকঠাক উত্তর দে। এই পর্যায়ে ইস্পাত কঠিন ভাবওয়ালা গার্ড কাঁপাকাঁপি শুরু করলো। কাঁপা কাঁপা গলায় বলল, স্যার আমি এইখানে নতুন 7 মাস হয় জয়েন করেছি। আমার বউ বাচ্চা আছে, আমার মায়ের না। শিহাব এগিয়ে গিয়ে ছাড়িয়ে এনে জিজ্ঞেস করলো, তাহলে 4 বছর আগে কে ছিল দায়িত্বে? মানে ইনফরমেশন পাওয়া যাবে এমন কেউ আছে যাকে আপনি চিনেন? না স্যার, এখানে 2 বছর পর পর ম্যাডামরা চেঞ্জ হয়। সবাই বিদেশ থেকে আসে আবার শেষে ফিরে যায়। এরিসের মনে হলো খড়ের গাদায় সুচ খোঁজার চেষ্টা করছে। পরক্ষণেই আশার আলো আবার দেখা দিল গার্ডের কথায়। তবে এখানকার কলেজের প্রিন্সিপাল ম্যাডাম সব বলতে পারবেন। ওনার কাছে লিস্টও থাকতে পারে, কারণ সবাই ওনার কলেজে পড়াশোনা করে। এরিসের শ্বাস চলা স্বাভাবিক হলো যেন। ঠিকানা নিয়ে সেদিকে রওনা হলো। শিহাব বলল, রাতের বেলা ভদ্রমহিলা যদি দেখা না করেন, চল কাল দিনে যাই ওনার কাছে। নো, রাইট নাও অ্যাট দিস মোমেন্ট আই ক্যান্ট ওয়েট এনিমোর। বড্ড অস্থির চিত্তে বলে পায়ের গতি বাড়ালো। শিহাব তার পিছু হাঁটলো। ঘন্টা খানেকের অপেক্ষার পর প্রিন্সিপালের দেখা পেল তারা। 50 ঊর্ধ্ব মহিলা, বেশ ফ্যাশন সচেতন। বেশ কিছুক্ষণ আলাপের পর এরিস বুঝতে পারলো আশ্রমের সব ওনার নখৎপণ্যে, কিন্তু সব আশা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ওনার একটি কথায়। এদিতা তালুকদার কিংবা স্বর্ণ নামের কেউই কখনো এখানে আসেনি। পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে যারা এক সম্পর্কে বিশ্বাসী, সারা জীবন একজন সঙ্গী নিয়েই কাটিয়ে দেয়। যেমন পেঙ্গুইন, উল্লুক, সারস পাখি, রাজহাঁস, নেকড়ে। আবার কিছু আছে যারা সঙ্গী বিয়োগে নিজের প্রাণ পর্যন্ত ত্যাগ করে, যেমন নীলতিমি। সৃষ্টিকর্তার সব কিছু নিদর্শন প্রকৃতিতে এমনভাবে দিয়েছে যে শিক্ষা গ্রহণের বড় উৎস প্রকৃতি নিজেই। কিন্তু মানুষ তো নীলতিমি কিংবা পেঙ্গুইন না। তারা এক জীবন একা কাটাতে পারে না। ইনসাইট পিরিয়ড মানুষ যখন শারীরিক আর মানসিকভাবে খুবই দুর্বল, একাকিত্ব যখন বাড়ে, তখন সঙ্গী আর পরিবারই একমাত্র অবলম্বন। তাই মিতা আক্তার সিদ্ধান্ত নিয়েছেন এরিসকে আবার বিয়ে করাবেন। ওনার এক সময় ধারণা ছিল ছেলের কাছে মিতা আক্তার সব কিছুর ঊর্ধ্বে। ওনার মতামত, পছন্দ অপছন্দ সব এরিসের জন্য শিরোধার্য। কিন্তু এরিতার সাথে বিয়ের পর ওনার ধারণা বাঁশ গাছের মতো বের হয়েছে।
উপর দিয়ে শক্ত হলেও ভেতরটায় একেবারে ফাঁপা। নিজের প্রতি আত্মবিশ্বাস আর অহামিকায় নিজ হাতে ছেলের জীবনটাকে তছনছ করে দিয়েছেন। যে ছেলে প্রতিটা সিদ্ধান্ত মাকে জানানো ছাড়া করেনি, সেই ছেলে আজ 4 দিন থেকে বিডিতে গিয়েছে, অথচ একটাবারও ফোন দেয়নি। 4 বছর অনেক সময়। এবার এরিশকে মুভ অন করতে হবে। উনি সিদ্ধান্ত নিয়েছেন এইভাবে আর না। সাফার ডিভোর্স হয়ে গেছে যেহেতু, আর এরিশও বিবাহিত, তাই তাদের এখন সব কিছুই সমান সমান। রাজুর সাথে কথা বলবে আজ, তাই তার অফিসে এসেছে। বাসায় বলা যাবে না। এজাজ সোনা আর এরিশ সোনা একই কথা, 2 ভাই 1 পেট। মিতা আক্তার অফিস রুমে নক করলে রাজুর পিএ খুলে দেয়। রাজু মিতা আক্তারকে দেখে কিছুটা অবাক হয়, কারণ আগে রেগুলার আসলেও কয়েক বছর একেবারের জন্য আসেনি। মিতা সাইডে রাখা কাউচে বসে সরাসরি বলেন, আমি চাই অ্যারিশ মুভ অন করুক। অনেক হয়েছে এইভাবে। সংসার বাচ্চা কাচ্চা হলে আমার ছেলেটা আবার আগের মতো হয়ে যাবে। তাই ঠিক করেছি এবার ব্যাক করলে সাফার সাথে রেজিস্ট্রি করিয়ে ফেলবো। সাফারা রাজি, তুমি কি বলো? কাম ডাউন মিতা, সংসার বাচ্চা কাচ্চা এসব পরে। তোমার ছেলেকে মুভ অন করাতে চাও, সেটাও ভালো কথা, কিন্তু ভুলেও এগুলা এরিশ কিংবা এজাজের কানে যেন না যায়। দেখো, 4 বছরে ফার্নিচার কিনতে কিনতে আমার অবস্থা শেষ। এই বুড়ো বয়সেও হার্ডওয়ার্কিং করতে হচ্ছে, শুধু ছেলেরা দায়িত্ব ঠিকমতো বুঝে নেয়নি বলে। দেখো রাজু, এইভাবে তো চলতে পারে না। উইল স্পেন্ড আওয়ার লাইফ টু রেজ দেম। রেজিং ইজ রেসপন্সিবল ফর এভরি প্যারেন্টস। আমরা আমাদের ভালোবাসা আর দায়িত্ব দিয়ে তাদের বড় করেছি। এর মানে এই না যে তারা ঋণী আমাদের কাছে। আমরা যেটা বলবো সেইভাবে চলবে। হ্যাঁ, আমরা মতামত দিতে পারি, কিন্তু জোর না। তাছাড়া আমাদেরকেও আমাদের বাবা মা বড় করেছেন। আমরা কি করেছি ওনাদের জন্য? আমার মেজো ভাই অল রেসপন্সিবিলিটি ক্যারি করে, আর আমি রান্না হওয়ার তরকারিতে বাগারিতেই। তার মানে তুমি কি বলতে চাচ্ছ, তারা গোল্লায় গেলেও আমরা শুধু মতামত দিব আর চেয়ে চেয়ে দেখব? নো, দিস ডাজন্ট মিনস ইট। একবার যে প্যারেন্টস তার চাইল্ডের লাইফ ওয়েস্ট করে দেয়, তাদের আর পরবর্তীতে বলা কিংবা করার কিছু থাকে না। লিসেন, এইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। মাথা কারো ঠিক ছিল না। রাগের বয়সে অনেকেই অনেক কিছু বলে থাকে। তুমিও সেটাই করেছিলে। কিন্তু এদিতা সেলফিশ একটা মেয়ে। নিজের ভাই আর স্বামীকে রেখে যে মেয়ে সে অবস্থায় চলে যেতে পারে, সে আর যাই হোক, সংসার ম্যাটেরিয়াল নাই। আসল কথা বলো, এগুলো তো অনেকবার শুনে এসেছি। আমি চাই তুমি অ্যারিশকে ফোন দিয়ে আর্জেন্ট ব্যাক করতে বলবে, আর আমরা সাফার সাথে বিয়েটা দিয়ে দিতে পারি। তা হঠাৎ এত তাড়াহুড়ো কেন? এদিতাকে যদি পেয়ে যায় এই ভয় পাচ্ছ, নাকি তুমি জানো এদিতা কোথায়? কি যাতা বলছো? সব সময় আমাকে ভিলেন বানাতে তোমার ভালো লাগে, তাই না রাজু? আমার ছেলেটাকে এইভাবে কাতরাতে দেখেও আমি সেই সেলফিশ মেয়ে কোথায় আছে জানলে বলতাম না। সেলফিশ এদিতা ছিল না। সে তোমার ছেলেকে বিয়ে করতে চায়নি। এমনকি তোমার ছেলে মেরে ধরে সাইন করিয়েছে। বিয়ের আগে বারবার আয়েশার কথা বলছে এদিতা, কিন্তু তোমার ওবিডিয়েন্ট পুত্র একবারও তোমার কথা মনে করেনি। ইউ আর আ ফেইলিওর টু রেজ ইউর সন্স। এ পর্যায়ে মিতা আক্তার একদম নিভে গেল যেন। রাজু তালুকদার আরও বললেন, তুমি এখনো এদিতাকে মেনে নিতে পারোনি। দেখো, এজাজের বিয়ে আরও খারাপভাবে হয়েছে, অথচ তোমার তাতে অবজেকশন নেই। এমনি শুভেচ্ছার যোগ্যতা নিয়েও তোমার মাথা পেতে নেই। তাহলে এদিতাকে নিয়ে তোমার ইনসিকিউর ফিল করাটা কি সত্যিও এরিশের প্রতি বেশি কনসার্ন, নাকি আয়েশার প্রতি জেলাসি? চুপচাপ মাথা নিচু করে মিতা আক্তার শুনে যাচ্ছেন শুধু। দয়া করো, এদিতাকে যেন এরিশ এইবার পেয়ে যায়। এরিশের ডিপ্রেশন দিন দিন বেড়েই চলেছে, কখন না কোনো অঘটন ঘটিয়ে ফেলে। এরিশ ভারাক্রান্ত মনে বসা থেকে উঠে দাঁড়ালো। এরিশ যেন বিদ্রোহ করছে, বিশেষ করে পা জোড়া। তাদের ভেতর থেকে শেকড় বের হয়ে যেন মাটি আঁকড়ে ধরে রেখেছে। আর কথায় খুঁজবে সে এরিতাকে। এত রাগ, এত অভিমান তার উপর। একেবারে হারিয়ে যেতে হলো। সেদিন যখন জানালায় চোখ গেল, এরিশ এরিতার ওড়না দেখে বের হয়ে আসে। ততক্ষণে এরিতা মাঠে চলে গেছে। এরিশে পেছনে পেছনে যায়, কিন্তু কিছুটা দূর থেকে সে সোহেল আহমেদকে দেখতে পায়, যার হাতে ছিল
আর্মস অ্যাকশন শুট গান এবং যেটা এরিতার দিকে তাক করা। এরিসের হঠাৎ দুনিয়া টলে উঠল যেন। মুখ দিয়েও শব্দ বের হচ্ছিল না। দুইজন সিকিউরিটি গার্ড দৌড়ে আসছিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। গুলি ছুটে আসার সময় এরিতা হঠাৎ নিচে ঝুঁকে গেল আর এফাস দৌড়ে এরিতার পেছনে চলে এলো। সব থেমে গিয়েছিল যেন। এরিস তীব্র গতিতে ছুটে আসার আগেই এফাস মাটিতে লুটিয়ে পড়ে। গান লোড করার শব্দে সেদিকে তাকিয়ে দেখে এরিতার দিকে তাক করা। এরিস ঝাঁপিয়ে পড়ে এরিতার উপর, নিজের শরীর দিয়ে আগলিয়ে রাখে। ফলে দ্বিতীয় গুলি এরিসের বাহু ছিদ্র করে বের হয়ে যায়। গার্ডরা সোহেলকে ততক্ষণে ধরে ফেলে। 1 মিনিটও সময় এই পুরো ঘটনা ঘটেছিল। আর এরিসের হাত না জীবনটাই ছিদ্র করে এফোর ওফোর করে দিয়ে গেছে যেন। কতদিন দেখে না তার স্বর্ণলতাকে। কেমন আছে, কিরকম হয়েছে, আদৌ বেঁচে আছে কি না, এসব এখন আর ভাবতে চায় না সে। তারপর নিজের ফোন বের করে প্রিন্সিপাল ম্যাডামের সামনে ধরে বলেন,